প্রথমেই জানিয়ে দেব দোহায় ইসরায়েলি হামলা নিয়ে যা বললেন হামাস নেতা। তারপর জানিয়ে দেব ইসরায়েল যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য দায়ী মনে করেন বেশিরভাগ ইহুদি। এখন জানিয়ে দেব নেতানিয়াহুকে নিয়ে তুরস্কের সতর্ক বার্তা এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতকে যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই কবর দেয়া হবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। দোহায় ইসরায়েলি হামলা নিয়ে যা বললেন হামাস নেতা। কাতারের দোহায় ইসরায়েলি হামলার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ নেতা খালিল আল হাইয়া। কাতার ও মিশরের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি আলোচনায় হামাসের প্রতিনিধি দলের প্রধান আল হাইয়া আল পারাবি টেলিভিশনে প্রচারিত এক রেকর্ডকৃত বার্তায় বক্তব্য দেন। গত 9 সেপ্টেম্বর দোহায় ইসরায়েলি হামলার পর এই প্রথম তিনি প্রকাশ্যে বার্তা দিলেন। এ সময় দোহায় ইসরায়েলি হামলায় নিহত তার ছেলে ও সহকর্মীদের জন্য শোক প্রকাশের পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তিগত বেদনা ফিলিস্তিনি জাতির সম্মিলিত ত্যাগ থেকে আলাদা নয়। আল হাইয়া বলেন, আজ আমরা যন্ত্রণা ও গৌরব দুয়ের ছায়াতেই বাস করছি। তিনি জানান তিনি নিজের পরিবারের সদস্যের মৃত্যু আর গাজায় নিহত হাজারো ফিলিস্তিনির মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য করেন না। তিনি জোর দিয়ে বলেন, আমি আমার সন্তান ও গাজায় দখলদার বাহিনীর হাতে নিহত কোনো ফিলিস্তিনি শিশুর মধ্যে কোনো পার্থক্য করি না। আল হাইয়া উল্লেখ করেন, এসব ক্ষয়ক্ষতির পেছনে একটিই মূল কারণ, দখলদার ইসরায়েলের অব্যাহত অপরাধ। তিনি তার ছেলেসহ নিহতদের শহীদ আখ্যা দিয়ে বলেন, তাদের রক্তই মুক্তির পথ প্রশস্ত করছে। তিনি আরও বলেন, গাজার ধৈর্য ও দৃঢ়তা জাতীয় ও ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। হামাসের এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমরা এই বৃহৎ পরিবারের অংশ, ফিলিস্তিনি জাতির পরিবার, বিশেষ করে গাজার মানুষ যারা আজ তাদের সংগ্রাম, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে গোটা জাতিকে প্রতিনিধিত্ব করছে, এমন ত্যাগ যা ইতিহাসে বিরল। বক্তব্যে আল হাইয়া 100 বছরেরও বেশি সময় ধরে চলা ফিলিস্তিনের সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বর্তমান যুদ্ধ সেই দীর্ঘ ঐতিহাসিক লড়াইয়েরই ধারাবাহিকতা যা ইসরায়েলি ও পশ্চিমা ষড়যন্ত্রের বিরুদ্ধে চলছে। তিনি ফিলিস্তিন মুক্তির লক্ষ্যে হামাসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, এই মুক্তি হবে নদী থেকে সাগর পর্যন্ত এবং দখলদারদের গণহত্যামূলক যুদ্ধ ও পশ্চিমা সহযোগিতার মুখে দৃঢ় অবস্থান বজায় রাখার আহ্বান জানান। ইসরায়েল যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য দায়ী মনে করেন বেশিরভাগ ইহুদি। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ইহুদি গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলের আচরণে অসন্তুষ্ট বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। এক জরিপে দেখা গেছে 61% ইহুদিবাদী মনে করেন ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে এবং 4 জনের 1 জন দাবি করেছেন দেশটি গণহত্যার জন্য দায়ী। রবিবার 5 অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন জেরুজালেম পোস্ট। জরিপ অনুযায়ী ইসরায়েলের বর্তমান সরকারের প্রতি অসন্তোষ বিশেষভাবে প্রবল। মোট 68% ইসরায়েলি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এদের মধ্যে 48% তার নেতৃত্বকে দুর্বল হিসেবে মূল্যায়ন করেছেন, যা 5 বছর আগে পিউ রিসার্চ সেন্টারের জরিপের তুলনায় 20% বৃদ্ধি পেয়েছে। জরিপ অনুযায়ী যদিও ইহুদিরা হামাসকে যুদ্ধের জন্য দায়ী মনে করেন, তবুও অনেকেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধনীতির প্রতি সমর্থন কমিয়েছেন। নেতানিয়াহুকে নিয়ে তুরস্কের সতর্কবার্তা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো মুহূর্তে গাজা যুদ্ধের অবসান ঘটানোর চলমান প্রচেষ্টা ভেস্তে দিতে পারেন। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি মন্ত্রিসভার আচরণ যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগগুলোকে বিপন্ন করে তুলছে। এদিকে হিব্রু দৈনিক ইয়েদিওত আহরন্ত বলছে, নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে বিপদের মুখে ফেলেছে। এছাড়া সিরিয়া প্রসঙ্গে পৃথক মন্তব্যে
ফিদান বলেন, তুরস্ক কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বা দেশটিকে বিভক্ত করার প্রচেষ্টা মেনে নেবে না। তিনি আরও জানান, আঙ্কারার কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে সিরিয়ার সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার উপর কেন্দ্রীভূত। এছাড়া তিনি আসন্ন সংসদীয় নির্বাচনকে সিরিয়ার জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যা দেন। ফিদানের এই সতর্কবার্তা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় সামরিক আগ্রাসন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার কয়েক ঘণ্টা পর আসল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী গাজা উপত্যকার কেন্দ্রে তাদের অভিযান অব্যাহত রাখবে যতক্ষণ না সব বন্দীকে মুক্ত করা যায় এবং সব সামরিক লক্ষ্য অর্জিত হয়। ভারতকে যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই কবর দেওয়া হবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়ে বলেছেন, এইবার ইনশাআল্লাহ ভারত তালের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে। ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি একথা বলেন। খবর জিও নিউজের। আসিফ বলেন, ৬-০ ব্যবধানে এমন পরাজয়ের পর যদি তারা আবার চেষ্টা করে তাহলে এবার স্কোর আরও ভালো হবে। তিনি যোগ করেন, ভারতের জনগণের মধ্যে শাসক দলের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে, যা নেতাদের কথাবার্তায় স্পষ্ট। পাক প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, পাকিস্তান আল্লাহর নামে নির্মিত রাষ্ট্র, আমাদের রক্ষাকর্তারা আল্লাহর সৈনিক। এইবার ভারত ইনশাল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে। আল্লাহু আকবার। এদিকে ভারতের যুদ্ধ ঘোষণার মতো উস্কানিমূলক মন্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, উস্কানিমূলক মন্তব্য আগ্রাসনের অজুহাত তৈরি করতে পারে এবং এর পরিণতি বিপর্যয়কর ধ্বংসযোগ্য মিকে আনতে পারে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর ISPR জানায়, ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং এগুলো আগ্রাসনের নতুন অজুহাত তৈরি করার ইঙ্গিত বহন করছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও বিমান বাহিনীর প্রধানের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, নতুন করে বৈরিতা শুরু হলে কোনো ধরনের সংযম দেখানো হবে না। ভারত যদি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয় এবং বাস্তবে এমন পরিস্থিতি আসে তাহলে তা পারস্পরিক হবে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও বিমান বাহিনীর প্রধানের বক্তব্যকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দেয় দুদেশের মধ্যে। ভারতীয় বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং দাবি করেন, মে মাসের সংঘাতে ভারত 5টি পাকিস্তানি F-16 ও JF-17 শ্রেণীর যুদ্ধবিমান ভূপাতিত করেছে, তবে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। অন্যদিকে বিজয়া দশমী উপলক্ষে গুজরাটের ভুজে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সেখানে বিতর্কিত সার্ক্রিক অঞ্চলের প্রসঙ্গ টেনে এনে পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। বলেন, সার্ক্রিক অঞ্চলে পাকিস্তানের কোনোরকম দুঃসাহসিক কার্যকলাপ দেখালে তার কড়া জবাব দেবে ভারত, যার ফলে ইতিহাস ও ভূগোল পর্যন্ত বদলে যেতে পারে পাকিস্তানের। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার। রাশিয়ার সশস্ত্র বাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচিত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা এবং মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ। সংবাদ মাধ্যম রাশিয়া 1 টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাত্রুশেভ বলেন, শক্তির দিক থেকে রুশ সেনাবাহিনী এখন আমেরিকান সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে। তিনি বলেন, পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবেই জানেন যে আমরা এখন বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে শক্তিশালী। তিনি আরও বলেন, অনেকে বলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী, কিন্তু তা সঠিক নয়। আমাদের সেনাবাহিনী আরও শক্তিশালী এবং একটি দৃঢ় প্রতিক্রিয়া দিতে সম্পূর্ণ সক্ষম। তবে পাত্রুশেভ সতর্ক করে বলেন, এত শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ জনসমর্থন ছাড়া পশ্চিমা আগ্রাসন প্রতিহত করা কঠিন হবে। তিনি জোর দিয়ে বলেন, এটি ছাড়া শুধুমাত্র সামরিক বাহিনীর ওপর নির্ভর করে ইউরোপের আগ্রাসন প্রতিরোধ করা খুব কঠিন হবে।